মিত্রগণ, এক দিব্য গাই জানিয়েছিল যে যত গভীর বন্ধুত্বই থাকুক না কেন, এই তিন ধরনের মানুষকে কখনো নিজের বাড়িতে আমন্ত্রণ করা উচিত নয়। প্রাচীনকালের কথা। এক নগরে এক ব্যবসায়ী তার স্ত্রীসহ বসবাস করতেন। তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী। ব্যবসায়ী তার বাড়িতে এক অত্যন্ত সুন্দর গরু পুষেছিলেন এবং প্রতিদিন সে গরুটিকে রুটি খাওয়াতেন। কিন্তু ব্যবসায়ীর ছিল এক বদভ্যাস, সে মদ্যপান করত এবং সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াত। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত, তখন বন্ধুদেরও সঙ্গে নিয়ে আসত এবং তার স্ত্রীকে বলত, তাড়াতাড়ি ভোজন প্রস্তুত করো, আমাদের কিছু অতিথি এসেছে, এরা আমাদের সঙ্গে আহার করবে। এভাবে প্রতিদিন চলতে লাগল। ব্যবসায়ী সারাদিন বন্ধুদের সাথে সময় কাটাত এবং রাত হলে মদ্যপ অবস্থায় বন্ধুদের নিয়ে বাড়ি ফিরত। গরুটি এই সব দৃশ্য প্রতিদিন দেখত। গরুটি ছিল খুবই বুদ্ধিমান, সে বুঝতে পারত যে ব্যবসায়ীর বন্ধুদের মনোবৃত্তি ভালো নয়। একদিন ব্যবসায়ী যখন গরুটিকে রুটি খাওয়াতে গেল, তখন গরুটি তাকে বলল, প্রভু, আজ আমি আপনাকে এক মহান জ্ঞান দেব। যদি আপনি আমার এই উপদেশ মন দিয়ে শোনেন এবং জীবনে তা পালন করেন, তবে নিশ্চিতভাবেই আপনি ধনী হয়ে উঠবেন এবং পরিবারের সঙ্গে শান্তিতে জীবন কাটাতে পারবেন। আপনার ঘরে মা লক্ষ্মীর চিরকাল আশীর্বাদ থাকবে এবং কখনো দারিদ্র্য আপনাকে ছুঁতে পারবে না। গরুটির কথা শুনে ব্যবসায়ী বলল, গোমাতা, বিগত কিছুদিন ধরে আমার ব্যবসা একেবারেই মন্দা যাচ্ছে, উপরন্তু মদ্যপানের আসক্তিও বেড়ে গেছে। তাই আমার শুভবুদ্ধিও লোপ পেয়েছে। অনুগ্রহ করে বলুন, কোন উপায় অবলম্বন করলে আমার জীবনে আবার সমৃদ্ধি আসবে এবং মা লক্ষ্মীর কৃপা চিরকাল বজায় থাকবে। তখন গরুটি বলল, ঠিক আছে, আমি তোমাকে এক কাহিনীর মাধ্যমে সেই মহাজ্ঞান প্রদান করব, কিন্তু তোমাকে তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তবেই তুমি এর প্রকৃত অর্থ বুঝতে পারবে। ব্যবসায়ী সম্মতি জানিয়ে বলল, গোমাতা, আমি প্রতিজ্ঞা করছি যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার উপদেশ শুনব। এরপর গরুটি কাহিনী বলা শুরু করল। প্রাচীনকালের কথা। এক নগরে মহারাজ ভীষ্মবিজয় রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও দুশ্চরিত্র রাজা। তার মন সদা সুন্দরী নারীদের মাঝে আসক্ত থাকত। গরুটি বলল, প্রভু, যে ব্যক্তির মন চঞ্চল এবং যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে না, তার রাজত্ব দীর্ঘদিন স্থায়ী হয় না। রাজা ভীষ্মবীজের রাজ্যে এক গরিব মৎস্যজীবী বাস করত। সে প্রতিদিন সমুদ্রে গিয়ে মাছ ধরে নগরে বিক্রি করত এবং এইভাবে তার সংসার চলত। একদিন মৎস্যজীবী প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে গেল। অন্যদিকে নাগলোকের নাগরাজ তার কন্যা মেনকাকে নিয়ে সমুদ্রে ভ্রমণে এসেছিলেন। রাজকুমারী মেনকা ছিলেন অপূর্ব সুন্দরী এবং নাগরাজ তাকে খুব ভালোবাসতেন। রাজকুমারী মেনকা তার পিতাকে বললেন, পিতাশ্রী, আজ আমাকে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ঘুরতে নিয়ে যান। মেনকা তার পিতার দিকে তাকিয়ে বলল, পিতাশ্রী, আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই এবং সেখানে একটু ঘুরতে চাই। কন্যার কথা শুনে নাগরাজ বললেন, পুত্রী, আমরা নাগকুলের সদস্য। আমাদের জন্য সেই স্থান নিরাপদ নয়। সেখানে নানা প্রকার জীবজন্তু আছে, তবে সবচেয়ে ভয়ঙ্কর হল মানুষ। মানুষ আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। মেনকা হাসতে হাসতে বলল, পিতাশ্রী, চিন্তা করবেন না, কোনো বিপদ আসবে না। আমি সব সামলে নেব। কন্যার এই দৃঢ় সংকল্প দেখে নাগরাজ রাজি হয়ে যান এবং তাকে নিয়ে সমুদ্রতটে আসেন। তারা উভয়েই নাগ ও নাগিনের রূপ ধারণ করেন এবং সমুদ্রতটের ধারে ভ্রমণে বেরিয়ে পড়েন। এদিকে এক গরিব মৎস্যজীবী প্রতিদিনের মতো মাছ ধরতে সমুদ্রে আসে। সে জাল ফেলে মাছ ধরতে চেষ্টা করে, কিন্তু প্রথমবার তার জালে কিছুই ধরা পড়ে না। হতাশ হয়ে সে ভাবে, আজ আমার ভাগ্যই খারাপ। যদি মাছ না পাই, তাহলে পরিবারের ভরণ পোষণ কিভাবে করব? আমার বৃদ্ধ মা বাবার মুখে আহার উঠবে কি করে? এভাবে দ্বিতীয়বারও সে জাল ফেলে, কিন্তু তখনও কিছুই ধরা পড়ে না, শুধু কিছু কঙ্কর আর পাথর উঠে আসে। আরও দুশ্চিন্তায় পড়ে সে ভাবে, আজ তাহলে খালি হাতেই ফিরতে হবে। তবে সে হাল ছাড়ে না এবং তৃতীয়বার আবার জাল ফেলে। এবার তার জালে কিছু একটা আটকে যায়। সে আনন্দে জাল টেনে তুলতে থাকে, কিন্তু অবাক হয়ে দেখে, জালে কোনো মাছ নয়, বরং এক বিশাল সাপ ধরা পড়েছে। এদিকে নাগরাজ, যিনি জালে ধরা পড়েছেন, মনে মনে ভাবতে থাকেন, আজ আমি নিশ্চিত মৃত্যুর মুখে পড়েছি।
এই মৎস্যজীবী নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। অন্যদিকে তার কন্যা মেনকা একটু দূরে ছিল, তাই সে জালে আটকে যায়নি। কিন্তু যখন সে দেখল যে তার পিতা বিপদে পড়েছেন, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। সে মনে মনে বলল, এই বিপদের জন্য আমিই দায়ী। আমি যদি বাবাকে এখানে আসতে জোর না করতাম, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এখন যদি কিছু না করি, তাহলে আমার পিতা বেঁচে ফিরতে পারবেন না। মেনকা দ্রুতই নিজের রূপ পরিবর্তন করে এক অপূর্ব সুন্দরী নারীতে পরিণত হয়। তার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর ছিল যে, যেই তাকে দেখত, সে তাকিয়েই থাকত। মানুষের রূপ নিয়ে সে মৎস্যজীবীর কাছে গিয়ে বলল, হে মৎস্যজীবী, তোমার জালে যে সাপটি ধরা পড়েছে, সে আমার পিতা। যদি তুমি তাকে মুক্তি দাও, তবে আমি তোমার সঙ্গে বিবাহ করব। মৎস্যজীবী হতবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগল, তাহলে এই অপূর্ব সুন্দরী নারী ওই সাপের কন্যা। সে কি সত্যি আমার সঙ্গে বিবাহ করবে? এমন স্ত্রী তো আমি 7 জন্মেও পাব না। যদি এভাবে আমার সঙ্গে তার বিবাহ হয়, তাহলে আমি রাজ্যের সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাব, আর ধনসম্পদেরও কোনো অভাব থাকবে না। নিজের মনে এত কিছু ভেবে জেলে বলতে লাগল, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি আমার সঙ্গে বিবাহ করবে? তখন বন্দী নাগরাজ বললেন, বৎস, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি আমাকে মুক্ত করো, তবে আমি এখানেই, এই মুহূর্তে আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করব। যখন মৎস্যজীবীর সামনে মেনকাও একই প্রতিশ্রুতি দিল, তখন সে বিশ্বাস করে ফেলল। সে নিজের জাল কেটে নাগরাজকে মুক্ত করে দিল। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নাগরাজ তার প্রকৃত রূপ ধারণ করলেন এবং বললেন, বৎস, তুমি আমার প্রতি মহান উপকার করেছ। আমি এখানেই আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। এরপর নাগরাজ তার কন্যা মেনকার সঙ্গে সেই সমুদ্রতটে বৈদিক রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন করলেন। তারপর তিনি নিজে কন্যাদান করে মেনকাকে বিদায় দিলেন। মৎস্যজীবী সুন্দরী স্ত্রী পেয়ে অত্যন্ত আনন্দিত হল এবং তাকে নিয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে এল। কিন্তু মেনকা যখন দেখল তার স্বামী খুবই দরিদ্র, তখনও তার মনে কোনো হতাশা বা ঘৃণা আসেনি। যদি আজকের যুগের কোনো মেয়ে হতো, তবে সে হয়তো কান্নাকাটি করত বা নিজের ভাগ্যকে দোষারোপ করত। কিন্তু মেনকা সত্যিকারের সতী নারীর মতো নিজের স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকতে শুরু করল। একদিন মৎস্যজীবী মেনকাকে বলল, দেবী, আমাদের তো কিছুই নেই, আমি কেবল মাছ ধরে জীবিকা নির্বাহ করি। তুমি কি এই কষ্টের জীবন সহ্য করতে পারবে? মেনকা হেসে বলল, স্বামী, আমি আপনাকে বৈদিক নিয়মে বিয়ে করেছি এবং আমার পিতা নিজ হাতে আমাকে আপনাকে সমর্পণ করেছেন। তাই এখন আপনার পাশে থাকা, আপনার সহায়ক হওয়া আমার ধর্ম। আমি কোনো কষ্টের কথা ভাবব না। আপনি যা করবেন আমি তাতে আপনার সাহায্য করব। এইভাবে তারা দুজন নিজেদের ছোট্ট কুঁড়ে ঘরে সুখে থাকতে লাগল। মৎস্যজীবী প্রতিদিন সমুদ্রতটে গিয়ে মাছ ধরে শহরে বিক্রি করত। একদিন রাজা ভীষ্মবিজয়ের এক সেনাপতি শহর পরিদর্শনে বেরিয়েছিল। ঘোড়ায় চেপে চলতে চলতে সে জেলের কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়াল। সেখানে এক অসাধারণ সুন্দরী নারীকে দেখে সে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল, এত অপরূপ সুন্দরী নারী, রাজপ্রাসাদের রানী হওয়ার যোগ্য সে, অথচ এখানে এই গরিব জেলের ঘরে রয়েছে। সে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করল, এই নারী কে? লোকেরা বলল, সাহেব, সে মৎস্যজীবীর স্ত্রী। কিছুদিন আগে সমুদ্রতটে তার সঙ্গে বিয়ে হয়েছে। সেনাপতি মনে মনে ভাবল, এই মেয়েটি তো আমাদের রাজমহলের জন্য উপযুক্ত। সে কিভাবে এই জেলের স্ত্রী হল? আমি অবশ্যই রাজাকে এই সংবাদ জানাব। এই কথা ভেবে সেনাপতি সোজা রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমাদের রাজ্যে এক মৎস্যজীবীর স্ত্রী এতটাই সুন্দর যে আপনার মহারানীরাও তার সামনে ফিকে পড়ে যাবে। তার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। মনে হয় যেন সে কোনো স্বর্গীয় অপ্সরা। আপনি একবার তাকে দেখলেই বিস্মিত হয়ে যাবেন। সেনাপতির কথা শুনে রাজা হাসলেন, মৎস্যজীবীর স্ত্রী কি এতটাই সুন্দর যে তা আমাদের রানীদেরও ছাড়িয়ে যায়? সেনাপতি বলল, মহারাজ, বিশ্বাস না হলে নিজেই দেখে আসুন। এরপর রাজা ভীষ্মবিজয় ঘোড়ায় চেপে সেনাপতিকে সঙ্গে নিয়ে মৎস্যজীবীর কুঁড়ে ঘরের দিকে রওনা হলেন। মৎস্যজীবী দরজায় রাজাকে দেখে হতবাক হয়ে গেল। সে দ্রুত রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আপনি আমার ঘরে এসেছেন, এ আমার পরম সৌভাগ্য। যদি আগে জানাতেন, তবে আমি নিজেই দরবারে চলে আসতাম।
রাজা মৃদু হেসে বললেন, জেলে, এত সুন্দরী স্ত্রী তুমি কোথা থেকে পেলে? সে কি সত্যিই তোমার স্ত্রী? মৎস্যজীবী বলল, হ্যাঁ মহারাজ, সে আমার স্ত্রী। আমরা সমুদ্রের তটে বৈদিক নিয়মে বিবাহ করেছি। রাজার মুখে হাসি ফুটল। মৎস্যজীবী, তোমার মতো গরিবের পক্ষে এত সুন্দরী স্ত্রী রাখা সম্ভব নয়। শুধু রাজাদেরই অধিকার আছে এমন সুন্দর নারীকে রানী বানানোর। তাই এই নারী রাজপ্রাসাদে যাবে এবং আমাদের মহারানী হবে। রাজার কথা শুনে মৎস্যজীবীর মন ভেঙে গেল। সে কাঁদো কাঁদো স্বরে বলল, মহারাজ, এত অন্যায় হবে। এটা রাজ্যের নীতির পরিপন্থী। আপনি যা চান করতে পারেন, তবে এটি ধর্মবিরুদ্ধ। রাজা বললেন, শুনো মৎস্যজীবী, আমি তোমাকে 3টি শর্ত দিচ্ছি। যদি তুমি সেগুলো পূরণ করতে পারো, তবে এই নারী তোমার সঙ্গেই থাকবে। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তবে তোমার স্ত্রী রাজপ্রাসাদে যাবে এবং তুমি এই রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হবে। মৎস্যজীবী বলল, মহারাজ, আমি তো এক সাধারণ গরিব মানুষ, কিভাবে আমি এই শর্ত পূরণ করব? রাজা হেসে বললেন, আমরা কিছু শুনতে চাই না। যদি তুমি নিজের স্ত্রীকে নিজের কাছে রাখতে চাও, তবে আমাদের শর্ত মানতে হবে। এই কথা বলে রাজা এবং সেনাপতি রাজপ্রাসাদে ফিরে গেলেন। এদিকে মৎস্যজীবী মন খারাপ করে ঘরে ফিরে এল। মেনকা স্বামীর মুখে দুঃখের ছাপ দেখে উদ্বিগ্ন হয়ে বলল, প্রাণনাথ, আপনি এত উদাস কেন? রাজা কি আপনাকে কোনো হুমকি দিয়েছেন? মৎস্যজীবী দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়, আমি ধর্মসংকটে পড়েছি। সে একজন রাজা, আর তুমি তো জানোই যে রাজা, যোগী, অগ্নি ও জল, এদের বিপরীত প্রকৃতি হয়। তাই সবসময় সাবধানে চলা উচিত। রাজা কখনো কোনো নারীকে ভুল করেও নিজের করতে চাওয়া উচিত নয়। এরপর জেলে চিন্তিত হয়ে বলল, প্রিয়া, আমি সত্যি বলছি, যদি তুমি আমার কাছে থাকো, তাহলে রাজা আমাদের বাঁচতে দেবে না। সে আমাদের মেরে ফেলবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি মহারাজার রাজপ্রাসাদে চলে যাও। সেখানে তোমার জীবন স্বর্গের মতো হবে, আর আমার জীবনও স্বাভাবিক হয়ে যাবে। জেলের এই কথা শুনে নাগকন্যা কান্নায় ভেঙে পড়ল। সে বলল, প্রিয় স্বামী, তুমি কিভাবে এমন কথা বলতে পারলে যে আমি রাজাকে গ্রহণ করব? আমার বাবা স্বজন আমার বিয়ে তোমার সঙ্গে দিয়েছেন। আমার কাছে তুমিই রাজা, আর তোমার এই ছোট্ট কুটিরই আমার জন্য রাজপ্রাসাদ। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গেই থাকব। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তখন জেলে বলল, প্রিয়া, কিন্তু রাজা তো শর্ত দিয়েছে। তার শর্ত কিভাবে পূরণ করা হবে? নাগকন্যা বলল, শোনো, তুমি মহারাজার দরবারে যাও এবং তার কাছে শর্ত সম্পর্কে জানতে চাও। আর বলো, মহারাজ, আমরা আপনার শর্ত মানতে প্রস্তুত। তবে যদি আমরা শর্ত পূরণ করতে পারি, তাহলে আপনাকেও এই দেশ ছাড়তে হবে। আপনিও সিংহাসন ত্যাগ করবেন। যদি আপনি পরাজিত হন, তবে আপনাকে রাজ্য শাসনের অধিকার হারাতে হবে। পরের দিন জেলে রাজদরবারে গেল। রাজা ভীষ্মবিজয় হেসে বললেন, দেখো জেলে, আমাদের প্রথম শর্ত হল, আমাদের প্রাসাদে একটি মোরগ আছে। যদি তোমার মোরগ আমাদের মোরগকে পরাজিত করতে পারে, তবে তুমি জিতে যাবে। কিন্তু যদি আমাদের মোরগ তোমার মোরগকে হারিয়ে দেয়, তবে তোমার স্ত্রী আমাদের রাজপ্রাসাদে থাকবে, আর তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। রাজার শর্ত শুনে জেলে বলল, মহারাজ, আমি এই শর্ত মেনে নিচ্ছি। তবে যদি আমার মোরগ জিতে যায়, তাহলে আপনাকেও দেশ ত্যাগ করতে হবে। রাজা হেসে বললেন, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। এই ঘোষণা শহর জুড়ে ছড়িয়ে পড়ল। পরদিন মোরগের লড়াই দেখতে সারা শহরের মানুষ ভিড় করল। জেলে তখন চিন্তায় পড়ে গেল, আমি তো রাজাকে শর্ত দিয়ে ফেলেছি, কিন্তু আমার মোরগ কি রাজপুরুষের শক্তিশালী মোরগের সামনে টিকতে পারবে? তখন সে তার স্ত্রী নাগকন্যাকে বলল, প্রিয়া, আমাদের মোরগ কিভাবে মহারাজার মোরগকে হারাবে? নাগকন্যা মৃদু হেসে বলল, প্রাণনাথ, চিন্তা করো না। আমাদের মোরগই বিজয় হবে। এই কথা বলে নাগকন্যা সঙ্গে সঙ্গে নাগিনের রূপ ধরে পাতালে তার পিতার কাছে পৌঁছল। সেসব ঘটনা বিস্তারিত বলল। নাগরাজ বললেন, কন্যা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে এক মহাশক্তিশালী মোরগ দিচ্ছি। এটি সাধারণ মোরগ নয়, এটি এক অলৌকিক মোরগ। এই মোরগের সামনে রাজা তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মোরগ একসঙ্গে এলেও এক মুহূর্ত টিকতে পারবে না।
এই দেবী মুরগিটি নিয়ে যান। এরপর তার পিতা তার কন্যাকে সেই দেবী মুরগিটি দেয়। এখন নাগকন্যা সেই দেবী মুরগিটি নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে। তারপর মৎস্যজীবী সেই দেবী মুরগিটি নিয়ে রাজদরবারে হাজির হয়। চারপাশে রাজ্যের লোকজন জড়ো হয়েছিল, তারা সবাই মুরগির লড়াই দেখতে এসেছিল। দুটো মুরগি, এক মৎস্যজীবীর মুরগি আর আরেকটি রাজার মুরগি, মাঠে ছেড়ে দেওয়া হয়। সেই দেবী মুরগিটি ছিল অদ্বিতীয়, পুরো দিন কিংবা 12 মাস ধরে লড়াই করলেও সে কখনো হারতে পারত না। তারপর রাজা ও মৎস্যজীবীর মুরগির মধ্যে লড়াই শুরু হয়। দুটো মুরগির মধ্যে প্রচণ্ড লড়াই হয়, আর কিছু সময়ের মধ্যেই মৎস্যজীবীর মুরগি রাজা মুরগিকে পরাজিত করে দেয়। রাজা মুরগির অবস্থা খারাপ হয়ে যায় এবং তা মাটিতে পড়ে যায়। এভাবে রাজা বিশ্ব বিজয় হারিয়ে যায়। চারপাশে মৎস্যজীবীর মুরগির জয় জয়কার শুরু হয়। তখন রাজা এবং মন্ত্রী দুজনেই বলেন, হে মৎস্যজীবী, আমরা কিন্তু শর্ত হারিনি। আমরা তোমাকে 3টি শর্ত দিয়েছিলাম, এখনও আমাদের 2টি শর্ত বাকি রয়েছে। তখন মৎস্যজীবী বলে, হে রাজা, আপনি আপনার দ্বিতীয় শর্তটি বলুন। রাজা বলে, হে মৎস্যজীবী, তুমি এমন একটি ঝুড়ি নিয়ে আসো, যে ঝুড়ি আমাদের শহরের বাইরে থাকা নদীর প্রবাহ উল্টো করে দিতে পারবে। ঝুড়িটি রাখার সাথে সাথে নদী উল্টা দিকে প্রবাহিত হতে শুরু করবে। আর যদি তুমি নদীর প্রবাহ পরিবর্তন করতে না পারো, তবে তোমার স্ত্রী আমাদের রাজপ্রাসাদে আমাদের রানী হয়ে থাকবে। রাজার দ্বিতীয় শর্ত শুনে মৎস্যজীবী মন খারাপ করে চুপচাপ তার কুঁড়ে ঘরের দিকে চলে যায়। সে তার স্ত্রী নাগকন্যার কাছে ফিরে এসে বলে, প্রিয়া, আমাদের মুরগি যুদ্ধে জয়ী হয়েছে, কিন্তু রাজা নতুন একটা সমস্যা সৃষ্টি করেছে। নাগকন্যা বলে, কোন সমস্যা? আমাকে বলো, রাজা কি বলেছে? মৎস্যজীবী তখন নাগকন্যাকে জানায়, রাজা বলেছে এমন একটি ঝুড়ি আনতে, যেটি নদীর প্রবাহ উল্টো দিকে চালাতে পারে। মুরগি তো তুমি এনে দিয়েছ, কিন্তু ঝুড়ি কোথা থেকে পাব? আমাদের কাছে এমন কোনো ঝুড়ি নেই। মনে হচ্ছে আমরা রাজার শর্ত পূরণ করতে পারব না। এখন তো তোমাকে আমাদের কাছ থেকে রাজপ্রাসাদে যেতে হবে। নাগকন্যা এই কথা শুনে বলে, প্রিয়, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। এরপর নাগকন্যা দ্রুত নাগিনের রূপ ধারণ করে আবার তার বাবা নাগরাজের কাছে পেতাল লোকে চলে যায়। নাগরাজ জিজ্ঞেস করেন, কন্যে, এবার কি সমস্যা দেখা দিয়েছে? নাগকন্যা বলেন, পিতাশ্রী, আপনি জানেনই, রাজা বিশ্ব বিজয় আমাদের ওপর রেগে আছেন। তার নজর এখন আমার ওপর, তিনি আমাকে নিজের রানী বানানোর চেষ্টা করছেন। যদি আমি শর্ত পূর্ণ না করি, তবে তিনি আমাকে নিজের রানী বানিয়ে নেবেন। নাগরাজ বলেন, কন্যে, এবার তোমার কি ইচ্ছা? নাগকন্যা বলে, পিতাশ্রী, আপনি জানেন, আমি নিজের বিবাহের জন্য মৎস্যজীবীকে বেছে নিয়েছি, আর এখন আমার স্বামীও তিনি। আমি তাকে কখনো ছেড়ে দিতে পারব না। রাজা দ্বিতীয় শর্তে বলেছে এমন একটি ঝুড়ি আনতে, যা নদীর প্রবাহ উল্টো দিকে চালাতে পারবে। নাগরাজ বলেন, কন্যে, চিন্তা করো না। আমার কাছে শিবের দেওয়া একটি বিশেষ ঝুড়ি রয়েছে। তুমি সেই ঝুড়ি নিয়ে যাও। যখন তুমি সেটি নদীতে ফেলবে, নদীর প্রবাহ উল্টো দিকে চলে যাবে। এভাবে নাগকন্যা ঝুড়িটি নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে এবং তার স্বামীকে বলে, প্রিয়, এই ঝুড়ি তুমি নদীতে ফেললেই নদীর প্রবাহ উল্টো দিকে চলতে শুরু করবে এবং তুমি জয়ী হবে। লোকজন নদীর ধারে জড়ো হয়ে যায়। একদিকে মৎস্যজীবী তার দেবী ঝুড়ি নিয়ে নদীর ধারে উপস্থিত হয়। তখন রাজা বলেন, মৎস্যজীবী, তুমি তোমার ঝুড়িটি নদীতে ফেলো এবং দেখাও নদীর প্রবাহকে উল্টো দিকে চালাতে পারো কিনা। যদি তুমি নদীর প্রবাহ উল্টো করতে না পারো, তবে তোমার স্ত্রী আমাদের হবে। মৎস্যজীবী তার ঝুড়ি নদীতে ফেলে দেয়, আর নদীটি সত্যিই উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলতে থাকে, মহারাজ, মৎস্যজীবী জয়ী হয়েছে, আর আপনি হারিয়ে গেছেন। রাজা জানত সে দ্বিতীয়বারও হারছে, তবে সে তো রাজা, হাল ছেড়ে দেওয়ার মতো নয়। রাজা বললেন, ঠিক আছে, আমার একটি শেষ শর্ত রয়েছে। যদি তুমি বিজয়ী হও, তবে তুমি এই দেশের রাজা হয়ে যাবে। কিন্তু যদি আমি জিতি, তবে তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে এবং তোমার স্ত্রী আমার রাজপ্রাসাদের রানী হয়ে সৌন্দর্য বৃদ্ধি করবে। রাজার কথা শুনে মৎস্যজীবী বলল, মহারাজ, আপনি তৃতীয় শর্তটিও বলুন। তখন রাজা বললেন, হে মৎস্যজীবী, আমাদের তৃতীয় শর্ত হল, তোমাকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে যে বিজয়ী হবে, সে এই দেশের রাজা হবে, আর যে পরাজিত হবে,
তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। বন্ধুগণ, যুদ্ধের কথা শুনে মৎস্যজীবী আতঙ্কিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল, আমি তো আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আগের 2টি শর্ত পূরণ করেছি, কিন্তু রাজার এই তৃতীয় শর্ত কিভাবে জিত? রাজা তো একজন দক্ষ যোদ্ধা, যুদ্ধে তার পূর্ণ জ্ঞান আছে। আর আমি তো শুধুই মাছ ধরতে জানি। মাছ ধরার জাল ফেলা ছাড়া জীবনে আর কিছুই করিনি। মৎস্যজীবী দুঃখ ভারাক্রান্ত মনে তার স্ত্রীর কাছে গেল। নাগকন্যা স্বামীর মুখ দেখে বুঝতে পারল যে কোনো না কোনো বিপদ আবার তার স্বামীর জীবনে এসে পড়েছে। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, মহারাজ এবার কি শর্ত দিয়েছেন, যা শুনে তোমার মুখ এত মলিন হয়ে গেছে? মৎস্যজীবী বলল, প্রিয়, এই রাজা তো আমার প্রাণের শত্রু হয়ে উঠেছে। আমি কি বলব তোমাকে? রাজা আমাকে 2 দিনের সময় দিয়েছেন, তারপর যুদ্ধের জন্য আমাকে রাজমাঠে আসতে বলেছেন। তিনি বলেছেন, যত শক্তি সামর্থ্য আছে নিয়ে এসো। বিজয়ী হলে রাজা হবে, আর পরাজিত হলে দেশ ছাড়তে হবে। নাগকন্যা স্বামীর কথা শুনে শান্ত কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না। যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি, ততক্ষণ তোমার কোনো ভয়ের কারণ নেই। এই বলে নাগকন্যা সরাসরি তার পিতার কাছে গেল এবং সব ঘটনা খুলে বলল। সে বলল, পিতাশ্রী, আমার স্বামীকে রাজা যুদ্ধ করতে বাধ্য করেছেন। যদি সে হেরে যায়, তবে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং রাজা আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করবে। আমি খুবই উদ্বিগ্ন, কারণ আমার স্বামী তো যুদ্ধ করতে জানেই না। নাগরাজ মৃদু হাসলেন এবং বললেন, কন্যা, তুমি দুশ্চিন্তা করো না। আমার কাছে মহাদেবের প্রদত্ত এক আশ্চর্য রজ্জু, দড়ি ও লাঠি রয়েছে। এই রজ্জু ও লাঠির সাহায্যে রাজা এবং তার সমগ্র সেনাকে পরাজিত করা সম্ভব। এরপর নাগরাজ সেই রজ্জু ও লাঠি তার কন্যাকে দিয়ে দিলেন। নাগকন্যা সেই মূল্যবান অস্ত্র নিয়ে স্বামীর কাছে ফিরে এল এবং তাকে বুঝিয়ে বলল, যত বড় সেনাই আসুক না কেন, এই রজ্জু ও লাঠির সাহায্যে তুমি সহজেই তাদের হারাতে পারবে। তোমাকে শুধু বলতে হবে, বাঁধ রজ্জু এবং মার লাঠি। এটা বলা মাত্রই রজ্জু শত্রুদের বেঁধে ফেলবে এবং লাঠি তাদের উপর ঝড়ের মতো আঘাত হানতে থাকবে, যতক্ষণ না তারা সম্পূর্ণ পরাস্ত হয়। পরদিন রাজা তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। অপরদিকে মৎস্যজীবী একাই হাতে একটি রজ্জু ও একটি লাঠি নিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করল। রাজা ও তার সৈন্যরা মৎস্যজীবীকে একা আসতে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি একা এসেছ? মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছ? বোকামি করো না, শান্তিপূর্ণভাবে তোমার স্ত্রী আমাদের রাজাকে দিয়ে দাও। অনেকে বলল, স্ত্রী ছাড়া জীবন কষ্টকর বটে, কিন্তু প্রাণের থেকে মূল্যবান নয়। কিন্তু মৎস্যজীবী দৃঢ় কণ্ঠে বলল, রাজন, অত কথা বলবেন না। আপনি শুধু যুদ্ধ করুন। আপনি যদি সত্যিই বিজয়ী হন, তবে আমার স্ত্রীকে নিয়ে যান। আগে থেকেই এত বড় স্বপ্ন দেখার প্রয়োজন নেই। রাজা মৎস্যজীবীর কথা শুনে যুদ্ধের ঘোষণা করে দিলেন। মৎস্যজীবী সঙ্গে সঙ্গে সেই জাদুময় দড়ি বের করল এবং শত্রুদের দিকে ছুঁড়ে দিয়ে বলল, বাঁধ রশি। বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই দড়ি রাজা ও তার সম্পূর্ণ সৈন্যদলকে শক্ত করে বেঁধে ফেলল। তারপর সে লাঠি বের করে বলল, মারো লাঠি। এই কথা বলার সঙ্গে সঙ্গে লাঠিটি ঝড়ের মতো রাজার ওপর এবং তার সমস্ত সৈন্যদের ওপর আঘাত করতে লাগল। একে একে সব সৈন্য আহত হয়ে পড়ে গেল, আর রাজা ভীষণভাবে ভয় পেয়ে গেল। অবশেষে রাজা হাতজোড় করে মৎস্যজীবীর সামনে কাঁপতে কাঁপতে বলল, হে মৎস্যজীবী, আমাকে ক্ষমা করো। আমি আমার পরাজয় স্বীকার করছি। আমার প্রাণ দান করো। বন্ধুগণ, এইভাবে রাজা পরাজিত হল আর মৎস্যজীবী জয়লাভ করল। তখন মৎস্যজীবী রাজার দিকে তাকিয়ে বলল, হে মহারাজ, শর্ত অনুযায়ী আপনি এখন আর এই দেশের রাজা নন, আপনাকে দেশ ছাড়তে হবে। রাজা লজ্জিত হয়ে রাজ্য ত্যাগ করলেন, আর মৎস্যজীবী তার নাগকন্যা পত্নীকে নিয়ে রাজ্যের নতুন শাসক হয়ে গেল। এরপর গোমাতা সেই ব্যবসায়ীর দিকে তাকিয়ে বললেন, হে দাতা, দেখলে তো, যদি স্ত্রী সত্যিকারের সঙ্গিনী হয়, যদি সে স্বামীর পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, তাহলে কোনো বাধাই তাকে হারাতে পারে না। স্ত্রী শুধু নামেই স্ত্রী নয়, সে স্বামীর আত্মার অংশ, তার সঙ্গী। যদি সে সত্যি স্বামীর সঙ্গে হৃদয়ের বন্ধনে বাঁধা থাকে, তাহলে পৃথিবীর কোনো বিপদই তার ক্ষতি করতে পারবে না। গোমাতা আবার বললেন, আরেকটি কথা মনে রেখো,
যদি স্ত্রীর মধ্যে সততা, সহমর্মিতা ও সন্তুষ্টি থাকে তাহলে সে কখনো তার স্বামীকে ধোঁকা দেবে না। কিন্তু কিছু নারী আছেন যারা শুধুমাত্র আরামের পেছনে ছুটতেন, যারা বিলাসিতা ভালোবাসেন, তারা অনেক সময় স্বামীকে ছেড়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যান। কিন্তু যে স্ত্রী তার স্বামীর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত, যিনি যা আছে তাতেই খুশি থাকেন, তিনি স্বামীর জীবনে আশীর্বাদ হয়ে আসেন। এমন নারীরা স্বামীর সাফল্য ও সংসারের সুখশান্তির ভিত্তি গড়ে তোলেন। তৃতীয় কথা হল, গোমাতা বললেন, কখনোই মদ্যপ, জুয়ারি বা চতুর প্রতারকদের বন্ধু ভাবতে যেও না। অনেক সময় বন্ধুত্বের গাতা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু এই 3 ধরনের মানুষ কখনোই সত্যিকারের বন্ধু হতে পারে না। তারা সুযোগ পেলে যেকোনো সম্পর্ক নষ্ট করে দিতে পারে। স্ত্রীদেরও সাবধান থাকতে হবে, অপরিচিত ও অসৎ চরিত্রের লোকদের সঙ্গে কখনোই বেশি মেলামেশা করা উচিত নয়, কারণ তাদের মন বদলাতে সময় লাগে না, আর তারা বিপদ ডেকে আনতে পারে। এইভাবে গোমাতা সেই ব্যবসায়ীর সামনে জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরলেন। বন্ধুগণ, যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে জানিয়ে দিন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যাতে আপনাদের কাছে প্রাচীন গল্প ও শিক্ষামূলক কাহিনীগুলো সবার আগে পৌঁছাতে পারে।